বাংলা জনরবের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে, নিঃসন্দেহে বৃষ্টি হয়েছে। কলকাতা সহ সমগ্র রাজ্যের যে প্রচণ্ড দাবদাহ ছিল সেটা কেটেছে। স্বস্তির একটা নিঃশ্বাস এসছে সাধারণ মানুষের মধ্যে। সেই জন্যই এই শুভ সকাল অর্থাৎ সকালের উষা লগ্নে আপনাদের সকলকে আমরা স্বাগত জানাচ্ছি আমাদের বাংলা জনরবের বিশেষ প্রতিবেদনে। আমাদের প্রতিবেদন মানুষ দেখছেন, এজন্য তাদের কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। যারা বিভিন্ন রকমভাবে আমাদেরকে নানা মন্তব্যে কটাক্ষে বিদ্ধ করছেন, তাদের কাছেও আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি এই কারণেই যে তারা আমাদের ভিডিওটা দেখছেন এবং আমাদের মতামত শুনছেন, শুনে মতামত দিচ্ছেন। আমরা সবাই এক একটা বিষয়ে বিশেষজ্ঞ নই, এটা আমরা বলতেই পারি। যে যার মতো করে বিশ্লেষণ করছেন, করতেই পারেন। আমরা আমাদের মতো করে বলছি, আপনাদের আমাদের সঙ্গে সহমত হতেও পারেন, নাও হতে পারেন। কিছু ব্যক্তিকে দেখলাম তারা অকারণে আমাদেরকে গালাগালি দিচ্ছেন, এটা বন্ধ করুন। ৪ জুনের পর দেখে নেবেন, মিলিয়ে নেবেন আমাদের বক্তব্যের সঙ্গে আপনাদের বক্তব্য মিলছে কিনা, তারপরেই না হয় বলবেন। আর কয়েকটা দিন অপেক্ষা করুন না, খুব বেশি দিন তো নেই। তো এই পরিস্থিতিতেই আমি আপনাদের কাছে এই অনুরোধটুকু রাখব। কিছু ব্যক্তি লিখেছেন আমরা বাম কংগ্রেসকে স্বপ্ন দেখাচ্ছি, আমরা মানে বিভিন্ন অযৌক্তিক কথাবার্তা বলছি। রাস্তাঘাটে সাধারণ মানুষের কাছে রাস্তায় নেমে দেখুন পরিস্থিতিটা কোথায়। একবার গ্রাম বাংলার দিকে যান, পরিস্থিতিটা কোথায়। বেশিরভাগ মানুষই তাদের কথা বলার মধ্য দিয়ে যে কথাটা বলতে চাইছেন সেটা আমরা বুঝতে পারছি। তারা বলতে চাইছেন যে গোটা রাজ্য জুড়ে তৃণমূলের বিকল্প হিসাবে বিজেপি উঠে আসছে এবং বিজেপির এই বিকল্পতা কেউ রুখতে পারবে না। সাধারণ মানুষ যদি চান যে এ রাজ্যে বিজেপি ক্ষমতায় আসুক বা এ রাজ্যে বিজেপি জয়যুক্ত হোক, লোকসভায় বেশি আসন পাক, সেটা সাধারণ মানুষের জনাদেশকে আমরা মানতেই হবে আমাদেরকে। তাতে আমাদের কিছু করার নেই বা কিছু বলারও নেই। কিন্তু একটা বিষয় পরিষ্কার, যে সাংগঠনিক দক্ষতা, সাংগঠনিক যোগ্যতা এবং সাংগঠনিক পরিকাঠামো নিয়ে তৃণমূল কংগ্রেসের মতো, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একটা জনপ্রিয় নেত্রীর বিরুদ্ধে লড়াই করতে হয়, সেই পরিকাঠামো কিন্তু তৃণমূল কংগ্রেসের সঙ্গে পেরে ওঠার মতো পরিকাঠামো বিজেপির নেই। এটা খুব দৃঢ়তার সঙ্গে আমাকে বলতে হচ্ছে। পশ্চিমবঙ্গ বিজেপি একটা ছন্ন ছাড়া, একটা দিশাহীন দল বলে আমাদের মনে হয়েছে। কোথাও তাদের কোনো দিশা নেই, কোনো লক্ষ্য নেই। এখানকার বিজেপি নেতারা কি ভাবেন জানেন? প্রতিদিন সকালে উঠে বা প্রতিদিন রাত্রে শুতে যাওয়ার আগে, শোবার আগে চিন্তা করেন যে কালকে সিবিআই ঢুকবে অমুক মন্ত্রীর বাড়িতে, তমুক এমপির বাড়িতে, অমুকের বাড়িতে, কালীঘাটে একবার সিবিআই চলে যাক, আমরা ক্ষমতায় এসে যাব। ক্ষমতায় আসতে গেলে, পশ্চিমবাংলার মতো রাজ্যে ক্ষমতায় আসতে গেলে, ক্ষমতার কাছাকাছি পৌঁছাতে গেলে যে গণ আন্দোলন দরকার, যে মানুষের পাশে থাকার আন্দোলন দরকার, সেইটা কিন্তু বিজেপি করতে পারেনি এতদিন ধরে। খুব দৃঢ়তার সঙ্গে আমি বলছি। এবং আপনারা যে বিজেপির নেতারা বড় বড় কথা বলছেন, যে বিজেপির সমর্থকরা ইউটিউবে আমাদেরকে কটাক্ষ করছেন, তারা একবার নিজেদের আয়নায় মুখ দেখে দেখুন, একবার আয়নায় মুখোমুখি হন। এ রাজ্যের সাধারণ নাগরিকের জন্য আপনাদের লড়াই কতটুকু আছে সেটা ভাবুন। তাহলেই দুধ কা দুধ, পানি কা পানি হয়ে যাবে। যে এসএসসি নিয়োগ দুর্নীতি, 25,753 জনের চাকরি চলে গেল। কয়েক মাস ধরে দিনের পর দিন ধর্মতলার গান্ধী মূর্তির পাদদেশে যে এসএসসি চাকরি প্রার্থীরা অবস্থান, অনশন, বিক্ষোভ কর্মসূচি করে চলেছে, তাদের পাশে কারা ছিল, তাদের পাশে কারা দীর্ঘদিন ছিলেন, সেটা দেখতে হবে।
সবসময় বামেরাই তাদের পাশে ছিল। আপনারা কোথায় ছিলেন? পশ্চিমবাংলার বিজেপির দুটো উদ্দেশ্য, হিন্দু মুসলমান মেরুকরণ করে হিন্দু ভোটটাকে নিজেদের দিকে টেনে আনা, এইটা মূল উদ্দেশ্য। সেই উদ্দেশ্যকে সামনে রেখে তারা কাজ করছে। যেমন ধরুন শাহজাহান শেখের ঘটনা, সন্দেশখালীর ঘটনা নিয়ে পরিষ্কার হয়ে গেল যে ভিডিও ভাইরাল হওয়ার পর, যেটা পরিকল্পিত একটা ঘটনা। এই পরিকল্পিত ঘটনাকে নিয়ে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর মতো একটা গুরুত্বপূর্ণ পদে থাকা নরেন্দ্র মোদী যখন ভাষণ দিতে গিয়ে বলেন যে শাহজাহান শেখ, নামটা শাহজাহান শেখ বলেই কি হিন্দু মেয়েদের প্রতি অত্যাচার হওয়ার পরও মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবস্থা নেননি, অর্থাৎ হিন্দু মুসলমান মেরুকরণের চেষ্টা চালানো হলো। একবারও এ রাজ্যের বিজেপি নেতারা ভেবে দেখেননি যে তাদের সাংগঠনিক দক্ষতা কতটা, তাদের সাংগঠনিক অবস্থান কতটা। তার কিসের নিয়ে স্বপ্ন দেখছেন যে 35টা আসন জিতবে? কোন স্বপ্ন দেখছেন যে 18টার বেশি আসন জিতব? কিভাবে দেখছেন, কোথা থেকে দেখছেন একটু বলবেন দয়া করে। অমিত শাহ তো বিধানসভা নির্বাচনের সময় বলেছিলেন 2021-এ इस बार 200 পার। 200 পার পেয়েছিল। যদি দেখেন এই আহ্বানে, অমিত শাহের এই উদ্দাত কণ্ঠের আহ্বানে, অতি গাম্ভীর্য কণ্ঠের আহ্বানে এই রাজ্যের কিছু মানুষ সাড়া দিয়েছিল বলেই 77টা বিধানসভা আসন বিজেপি পেয়েছিল এবং বাম কংগ্রেস মুছে গিয়েছিল। অন্যদিকে আজকে কি হতে পারে, এই লোকসভা নির্বাচনে কি হতে পারে, এটা আমাদের আলোচনার বিষয়, আজকের আলোচনার বিষয়। গত পঞ্চায়েত নির্বাচনের সময় আমি বলেছিলাম যে পশ্চিমবাংলায় যতগুলো বুথ আছে প্রত্যেকটা বুথে এজেন্ট দেওয়ার কি ক্ষমতা রাখে বিজেপি? রাখে না, রাখতে পারে না বিজেপি। বাম কংগ্রেস রাখতে পারে, বিজেপি পারে না। এ রাজ্যে যদি 90,000 বুথ হয়, এখন বুথটা বেড়েছে, আগে 78,000 ছিল, বুথটা বেড়েছে অনেকটাই, ভাঙে। যদি 90,000 বুথ হয়, মেরে কেটে 50,000 বুথে প্রার্থী এজেন্ট দেওয়ার মতো ক্ষমতা রয়েছে বিজেপির, এর বেশি নেই। আরামবাগ লোকসভা কেন্দ্রে তো এখন বিজেপির দখলে যাবে। বিজেপির নেতারা এখন উদ্বাউহ নৃত্য করছে যে আরামবাগ তো আমাদের পকেটে চলে এলো। আরামবাগ লোকসভা কেন্দ্রে যে 2000 বুথ আছে, কতগুলো বুথে এজেন্ট দিতে পারবে বিজেপি বলতে পারেন? বিজেপির যেটুকু ক্ষমতা সীমাবদ্ধতা সেটা হচ্ছে খানাকুলের মধ্যে। আরামবাগ লোকসভার 7টি বিধানসভাতে যদিও 4টেতে বিজেপি পেয়েছে, সেখানেও এমনই ক্ষয়িষ্ণু তাদের অবস্থা যে সেখানেও সব বুথে এজেন্ট দেওয়ার মতো ক্ষমতা নেই আরামবাগ। আরামবাগ বলছে এই কারণে যে আরামবাগটা বিজেপির কাছে সম্ভাবনাময় একটা সিট, একটা আসন। আমি যে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রতে, শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে প্রায় না হলে প্রত্যেক 2000 বুথ আছে। সেই 2000 বুথে কটা এজেন্ট দিতে পারবেন বিজেপি নেতারা? তারা বলছেন শুভেন্দু অধিকারী ছাড়া, পূর্ব মেদিনীপুর ছাড়া এই রাজ্যে কোন জেলায় বিজেপির সাংগঠনিক অবস্থা ভালো আছে একটু বলবেন? আর এই সাংগঠনিক অবস্থা নিয়ে নরেন্দ্র মোদী বা অমিত শাহরা বলছেন 35 পাবো, 40 পাবো। কিভাবে বলেন আপনারা? এই রাজ্যের প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে সংখ্যালঘুদের সমান প্রতিনিধিত্বমূলক ভোট আছে, সেখান কি করবেন? প্রথম এবং দ্বিতীয় দফায় যে 6টি লোকসভা আসনে ভোট হয়েছে, আমার মনে হয়েছে সেই 6টি লোকসভা আসনের মধ্যে 3টে বিজেপি পাবে, 3টে অন্যরা পাবে। 3টে বলছে এই কারণেই যে কোচবিহার লোকসভা আসনটাও নিশীথ প্রামাণিকের কাছে নির্ভরযোগ্য আসন নয় এখন। জলপাইগুড়ি আসনটা তৃণমূল কংগ্রেস পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি উজ্জ্বল। বালুরঘাট লোকসভা আসনেও তৃণমূল কংগ্রেস পাওয়ার দিকেই ঝুঁকে রয়েছে। রায়গঞ্জ লোকসভা আসনে তৃণমূল কংগ্রেস 3rd পজিশনে চলে 3য় স্থান দখল করতে পারে,
কারণ ওখানে বাম কংগ্রেস জোট বনাম বিজেপির লড়াই হতে পারে। দার্জিলিংয়ে বিজেপি জিতবে, তা দার্জিলিংয়ে বিজেপি জিতবে। বালুরঘাটে যে অবস্থা হলো আপনারা জানেন, আপনারা বললাম বালুরঘাটে কি অবস্থা, বালুরঘাটের তৃণমূলের সম্ভাবনা বেশি। এবার ধরুন যে তৃতীয় দফার যে নির্বাচন হবে, সেখানে সাংগঠনিকভাবে মালদা উত্তরে বিজেপির এমপি রয়েছে। একবারও কি ভেবে দেখেছেন এই বিজেপির এমপি খগেন মুর্মু কিভাবে 2019-এ জিতেছিলেন? মিডিয়া বাইনারি তৈরি করছে যে এখানে হয় তৃণমূল নয় বিজেপি, এর বাইরে কিছু নেই। গত 2019-এর লোকসভা নির্বাচনে মালদা উত্তরটা কিভাবে জিতেছিলেন খগেন মুর্মু? বাম কংগ্রেসের ভোট ভাগাভাগি হয়েছিল, মৌসুম বেনজির নূর ছিল তৃণমূলের প্রার্থী, কংগ্রেসের ভোট পুরো বাম ভোটটা কংগ্রেসের দিকে পড়েনি, বা কংগ্রেস বামেরাও প্রার্থী দিয়েছিল, যার ফলে চতুর্মুখী লড়াইয়ে বিজেপি ওখান থেকে জিতে যায়। তাহলে কি এবারও জিতবে বলে মনে করছেন? সহজ সমীকরণটা এটাই, এবারে জেতাটা খুব কঠিন। এবারে বাম কংগ্রেস ঐক্যবদ্ধভাবে লড়াই করছে, তাদের একটা বড় ভোট। যেহেতু বাম কংগ্রেস লড়াই করছে তাই বামেরা জিততে পারে, এটা সংখ্যালঘুরা ভেবে সংখ্যালঘুদের অধিকাংশ ভোট চলে যাবে বাম কংগ্রেস জোটের দিকে। এটা স্বাভাবিক প্রবণতা। 2021-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল নেত্রীকে বিপুল ভোটে জয়যুক্ত করেছে এ রাজ্যের বাঙালি মুসলমান, এটা যেমন সত্য, তো এটাও সত্য এই রাজ্যের বাঙালি মুসলমানরা খুব ভালো করেই জানেন যে দিল্লিতে মমতার কিছু করার থাকবে না, দিল্লিতে জাতীয় দলগুলোর গুরুত্ব বেশি। আরেকটা কথা হচ্ছে যে পশ্চিম বাংলায় শুভেন্দু অধিকারীকে বাদ দিলে আর বিজেপির বড় নেতা কে আছে? তাই জন্য দিল্লি থেকে অমিত শাহকে ছুটে আসতে হচ্ছে, তার জন্য দিল্লি থেকে ছুটে আসতে হচ্ছে নরেন্দ্র মোদীকে। এরা ছুটে ছুটে এসে ভাষণ দিয়ে যাচ্ছেন, এরা ভাষণ দিয়ে চলে যাচ্ছেন, তারপরে কি হচ্ছে কেউ জানে না। সবচেয়ে বড় কথা হচ্ছে যে কোনো রাজনৈতিক দলকে সাফল্য পেতে হলে তাকে সাংগঠনিকভাবে শক্তিশালী হতে হবে। তৃণমূল কংগ্রেস কি সাংগঠনিকভাবে শক্তিশালী? বিজেপি কি এখানে সাংগঠনিক শক্তিশালী? সেটা মাথায় রাখতে হবে। যদিও তৃণমূল কংগ্রেসও সাংগঠনিকভাবে খুব শক্তিশালী নয়, এটা যেমন সত্য, তেমনি একই রকমভাবে শাসক দলে থাকার কারণে তৃণমূল বিজেপির চেয়ে অনেক বেশি সংগঠনগতভাবে এগিয়ে। এতদিন ধরে বিজেপি দল তার সংগঠনকে তৈরি করতে পারেনি এ রাজ্যের কোনায় কোনায়। দেখবেন লোকসভা নির্বাচনের পরেই তো বুঝতে পারবেন যে বিজেপির অবস্থানটা কোথায়। এ রাজ্যে বিজেপির অবস্থান খুব একটা ভালো জায়গায় নেই, এটা খুব স্পষ্ট করেই বলা যায়। তাই বিজেপির বাইনারি যারা তৈরি করছে তারা মিডিয়াকে দিয়ে ভুল তথ্য খাওয়ানোর চেষ্টা করছে। প্রথম কথা হচ্ছে ভোটের দিনে যদি প্রত্যেকটা বুথে এজেন্ট দিতে না পারে বিজেপি, তাহলে ওই মঞ্চে দাঁড়িয়ে বড় বড় বক্তব্য দেওয়ায় সার হবে। নরেন্দ্র মোদী এসে বলবেন 42-এর মধ্যে 40, অমিত শাহ বলবেন 35, ওটা শুধু মুখেই থেকে যাবে। আসলেই বাংলায় বিজেপি যদি মেরে কেটে 11টা আসন পায় তাহলেই সেটা তাদের কাছে বড় সাফল্য বলে আমাদের মনে হবে। আজ এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো বিষয় নিয়ে।